তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন বিঘ্নিত না হয় কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি। গণঅভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনালে হাজির বেরোবির সাবেক প্রক্টর সহ ৬ আসামি। সারা দেশের প্রকৌশলীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। শাহবাগ অবরোধে যান চলাচল বন্ধ। ডিপ্লোমাদের নবম গ্রেড না দেয়া সহ ৩ দাবি। ডাকসুতে প্রচারের দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস। হল সংসদের প্রার্থী তালিকা চূড়ান্ত। ডাকসুতে বাদ পড়াদের আপিল শুনানি দুপুরে। এবং উজানের ঢল আর বৃষ্টিতে যশোরের ভবদহের ৩ শতাধিক গ্রামে ফের জলাবদ্ধতা। পানিবন্দী ২ লাখ মানুষের চরম দুর্ভোগ। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর ও স্থায়ী একটি সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 4টি রিভিউ আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানিতে এই মন্তব্য করেন তিনি। শুনানিতে প্রথমে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো ভালো হয়েছে, জনগণ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, কিন্তু আপিল বিভাগ এই ব্যবস্থা বাতিল করলে নির্বাচন ব্যবস্থায় ধস নামে। দিনের ভোট রাতে ডামি নির্বাচন, বহু সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার মতো ঘটনা ঘটে। গতকালের শুনানিতে এবিএম খায়রুল হকের রায়ের নানা ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, এই রায়ে আপিল বিভাগের 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়ে পরবর্তীতে সভায় প্রধান বিচারপতি হন। কিন্তু একই বেঞ্চে যে 3 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলেন, সেই বিচারপতিরা পদোন্নতি বঞ্চিত হন। গণঅভ্যুত্থানে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল কনস্টেবল সুজন চন্দ্র সহ গ্রেফতার 6 আসামিকে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুশির। অনেক বিস্তারিত জেনে নেব তার কাছে। অনেক সূচনা বক্তব্যে কোন বিষয়গুলো উঠে এসেছে আর সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা জানাবেন। আপনি যে প্রশ্ন করলেন যে আসলে সূচনা বক্তব্য শুরু হয়েছে কিনা, সে প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। সূচনা বক্তব্য শুরু হয়েছে এবং সূচনা বক্তব্য যখন শুরু হয়েছে তখন আদালতের ঠিক সামনেই উপস্থিত রয়েছিলেন সেই সময়কার যারা আসামি, অর্থাৎ আবু সাইদের হত্যাকাণ্ডে জড়িত যারা আসামি, যাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে, সেই সমস্ত আসামিদের যে 6 জনকে তাদের সামনে কিন্তু উপস্থাপন করা হচ্ছে, এখনো শেষ হয়নি। একটু একটা হৃদয় বিদারক পরিস্থিতির কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 যে জেলা কক্ষ সেখানে উপস্থিত আছেন আবু সাইদের বাবা, এবং যেই মুহূর্তে আবু সাইদের সেই সময় অর্থাৎ 2:17 দুপুর যখন প্রথম গুলিটা লাগে আবু সাইদের, সেই সূচনা বক্তব্যে যখন চিফ প্রসিকিউটর সেই কথাগুলো বলছিলেন তখন অঝরে তার চোখ থেকে একজন বাবা সন্তান হারানোর, তাও এমন একটা গণ আন্দোলনের মতো প্রেক্ষাপটে, যেখানে রাষ্ট্রীয় দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদের গুলিতেই হত্যার শিকার হওয়া যে ঘটনা, সে ঘটনা আসলে যারা জেলাসে ছিলেন, বসেছিলেন, সবার চোখেই আসলে একটা অশ্রু শীতল অবস্থা তৈরি করে দিয়েছে। কিন্তু জানিয়ে রাখতে চাই, 30 জন যে আসামির কথা বললাম তাদের মধ্যে 6 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, বাকিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদেরকে নিয়ে কিন্তু সাক্ষ্য গ্রহণ এবং অন্যান্য যে সমস্ত কার্যক্রম সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, যেন ঐতিহাসিক একটা জায়গা তৈরি হচ্ছে। কারণ বিগত সরকারের সময় যখন
71-এর যে মানবতাবিরোধী অপরাধের প্রেক্ষাপটে তৈরি এই আদালত এখন আসলে ইতিহাসের সাক্ষী হয়ে আছে, ইতিহাসের সাক্ষী বয়ে বেড়াচ্ছে। আর সেই সাক্ষীরই বলা হয় যে একটা অন্যতম দিন আজ, কারণ আবু সাঈদের যে হত্যাকাণ্ড তার মাধ্যমে কিন্তু জুলাই আগস্টের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা শুরু হয়েছিল। আর সেই জুলাই আগস্টের সেই মামলা, আবু সাঈদের সেই মামলাটাই কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বা আজকে যে বক্তব্য, সূচনা বক্তব্য তার মাধ্যমে কিন্তু শুরু হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই, আজকে সাক্ষ্য গ্রহণ করা হবে না বলে আমরা জানতে পেরেছি, যেটা আগামীকালকে সাক্ষ্য নেওয়া হবে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের। সেই বিষয়ে এখন পর্যন্ত সবশেষ তথ্য আছে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনিক। ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে নিয়োগ না দেয়া সহ বৈষম্য দূর করার দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছে প্রকৌশল শিক্ষার্থীরা। সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করেছেন। এই মুহূর্তে সেখানে আছেন হাসিব বিল্লাহ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিব, বৈষম্য দূর করা ইস্যুতে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো কি কি, আর শাহবাগ মোড়ে যান চলাচলের কি অবস্থা জানাবেন? শাহবাগ মোড়ে ঠিক 11:30টায় এই বুয়েট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই শাহবাগ চত্বরে আসেন এবং তারপরে এই শাহবাগ চত্বরটি অবরোধ করেন এবং তারপরে যে এই শাহবাগের যে চারদিক থেকে যে গাড়ি যাতায়াত করে সেগুলো বন্ধ হয়ে যায় এবং তারপরে শিক্ষার্থীরা এখানে বসে পড়েন এবং শিক্ষার্থীরা মূলত 3টি দাবি জানাচ্ছেন। তাদের 3 দফা দাবিতে এই আন্দোলন বেশ কয়েকদিন ধরে হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি দাবি হচ্ছে যে নবম গ্রেড অর্থাৎ সহকারী প্রকৌশলী হিসাবে ডিপ্লোমা শিক্ষার্থীদের উন্নতির সুযোগ আছে সেটি বন্ধ করতে হবে এবং একই সঙ্গে 10ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা শিক্ষার্থীরা আবেদন করতে পারেন, সেটি বন্ধ করে উভয় শিক্ষার্থী অর্থাৎ ডিপ্লোমা এবং বিএসসি শিক্ষার্থীরা, প্রকৌশল শিক্ষার্থীরা যেন আবেদন করতে পারেন সেই সুযোগ রাখতে হবে এবং একই সঙ্গে অনেক ডিপ্লোমা শিক্ষার্থী তারা তাদের নামের সামনে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করেন, সেটিও বাতিল করতে হবে। এটি মূলত 3 দাবি এবং একই সঙ্গে এই দাবিগুলো তারা বলছেন যে 6 মাস ধরে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আন্দোলন করছেন, দাবিগুলো তুলে ধরছেন কর্তৃপক্ষের কাছে, কিন্তু সেগুলো আমলে নেওয়া হয়নি এবং বিগত মাসখানেক ধরেই বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে নিজ নিজ ক্যাম্পাসের সামনে দাবিগুলো তারা জানিয়ে এসেছেন। বিশেষ করে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট এবং খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা তারা নিজ নিজ অঞ্চলে এই অবস্থান কর্মসূচি করেছেন, তারা এই দাবিগুলো তুলে ধরেছেন এবং সেগুলো যখন মানা হয়নি তখন তারা আজকে লং মার্চ টু ঢাকা এই শাহবাগ ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে তারাও এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রওনা হয়েছেন। আমরা জানতে পেরেছি যে রাজশাহী থেকে 10টি বাস এই শাহবাগের উদ্দেশ্যে এই কর্মসূচিতে আসবেন এবং তারা মাঝপথে রয়েছেন। এছাড়া কুয়েট থেকে, খুলনা থেকে কয়েকটি বাস শিক্ষার্থীরা এই শাহবাগে এসে যোগ দেবেন এবং তারাও মাঝপথে রয়েছেন। চট্টগ্রাম থেকে 10টি বাস রওনা হয়েছিলেন কিন্তু তারা মাঝপথে আটকে যায় প্রশাসনের বাধার কারণে, এজন্য তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তারা এই শাহবাগ এসে রওনা হচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না তাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, সারা দিন এবং রাত পর্যন্ত তারা অবস্থান করবেন বলে তারা জানাচ্ছেন এবং এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি এবং কেউ এখানে এসে দেখা করেননি। এবং তবে আমি বলে রাখি, এই সড়কে অবস্থান করার কারণে এই চারপাশে ব্যাপক যানজট লেগে গেছে এবং যারা সাধারণ যাত্রী চলাচল করেন তাদেরও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল অ্যানি এই শাহবাগ কর্মসূচির খবরাখবর। প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। ডাকসুতে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। ফরহাদ, দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারে শিক্ষার্থীদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন? আমরা সকাল 10টা থেকে তো আজকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং চলবে রাত 11টা পর্যন্ত এবং এটি প্রতিদিনেরই আসলে নিয়ম, যতদিন আসলে নির্বাচনী প্রচারণা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। তবে আজকের যে চিত্রটি আমরা সকাল থেকেই যে চিত্রটি ক্যাম্পাসে দেখছি সেটি হচ্ছে স্বতন্ত্র যারা প্রার্থী বিভিন্ন
প্যানেল এবং দলীয় প্যানেলের বাইরে যারা আসলে এই ডাকসু এবং হল সংসদগুলোতে নির্বাচন করছেন, বিশেষ করে তাদেরকে আমরা আজকে নির্বাচনী প্রচারণায় একদম সকাল 10টা থেকেই দেখছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা দেখছি তারা এই প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি কলা ভবন এবং এখন যে আমরা যে ডাকসুর সামনে রয়েছি সেই ডাকসুর সামনে এবং বিভিন্ন প্রশাসনিক ভবন কিংবা একাডেমিক ভবন সবখানে আসলে স্বতন্ত্র প্রার্থীরা তারা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোটারদের কাছে অর্থাৎ শিক্ষার্থীদের কাছে গিয়ে নিজের কথা তুলে ধরছেন। তারা বলছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, যারা যেই পদে দাঁড়িয়েছেন সেই পদে নির্বাচিত হলে ডাকসু কিংবা হলে কিংবা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মান উন্নয়নে তারা কী ধরনের ভূমিকা রাখবে সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। এবং আমরা দেখছি যে ডাকসু নির্বাচনের প্রচারণার আজকে দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কিন্তু আজকে আমরা এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আজকে ঘটেনি, তবে গতকাল এবং রাতে দুটো ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি আজকে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন যে এইসব বিচ্ছিন্ন ঘটনা ডাকসু নির্বাচনকে কোনো প্রভাবিত করবে না এবং ডাকসু নির্বাচন একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে কিন্তু তিনি মনে করেন এবং তিনি সেভাবে করেই কিন্তু আমাদেরকে বলেছেন। এবং আরেকটি বিষয় যদি বলি যে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস যেটিকে ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, সেই সেকেন্ড পার্লামেন্টকে ঘিরে কিন্তু আমরা জানি যে সারা বাংলাদেশ নিয়ে সেটিকে নিয়ে কিন্তু একটি আগ্রহের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা এখানেও দেখছি যে এখন কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতিও ক্যাম্পাসে আমরা একটু বেশি লক্ষ্য করছি, বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী তারাও কিন্তু এখন ক্যাম্পাসে হলগুলোতে আসছেন যাচ্ছেন এবং তারা এই ডাকসু নির্বাচনের প্রচারণায় তাদের মতো করে অংশ নিচ্ছেন। তো এই ছিল অ্যানি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে সরগরম জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। তবে সব সংগঠনের পক্ষ থেকে এখনও পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা না এলেও থেমে নেই প্রার্থীদের প্রতিশ্রুতি আর অঙ্গীকার। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা আর সংকট দূরীকরণে কাজ করার আশ্বাস বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। এ নিয়ে আরও জানাচ্ছেন সাজিদা রাফাত। সবুজ শ্যামলিমায় মোড়ানো জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস, যেখানে বইছে ভোটের হাওয়া। ধীরে ধীরে বাড়ছে ডাকসু নির্বাচনের উত্তাপ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রতিদ্বন্দ্বী প্যানেল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে কয়েকটি ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করলেও অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের মন জয় করতে প্রস্তুতি নিচ্ছেন। ভোটের মাঠে এবার লড়বে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ স্বতন্ত্র প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও ছাত্রদলের ব্যানারে ভিপি পদে এগিয়ে আছেন ইংরেজি বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। শিক্ষার্থীদের নিয়ে বেশ কিছু কাজ আমরা 5ই আগস্ট পরবর্তীতেও করে গিয়েছি এবং বিগত দিনে স্বৈরাচারের আমলে, ফ্যাসিবাদী আমলে অন্যান্য সংগঠন গুপ্ত সুপ্ত অবস্থায় রাজনীতি করলেও আমরা প্রকাশ্যে এই ক্যাম্পাসে রাজনীতিটা করে গিয়েছি। শিক্ষার্থীরা জানে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় সবসময় কারা সোচ্চার ছিল এবং কারা ছিল না, সেই ফিল্টারটা শিক্ষার্থীরাই করবে। অন্যদিকে ছাত্র শিবির ঘোষিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে জিএস পদে লড়বেন মাজহারুল ইসলাম, যিনি 2018-19 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আমাদের যেই প্রায়োরিটি থাকবে সেটি হলো এই ক্যাম্পাসের যে একাডেমিক পরিবেশ, এই ক্যাম্পাসের একাডেমিক পরিবেশটা ফিরিয়ে আনা। এই একাডেমিক পরিবেশটার জন্য সর্বোচ্চ আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখা। এই সকল নিরাপত্তার বাধা কিংবা জঞ্জালকে আসলে উতরে যেতে পারবো আমরা শিক্ষার্থীরা সবাই মিলে এবং সুন্দর একটি ডাকসু আমরা উপভোগ করতে পারবো এবং আমরা একটা সুন্দর নেতৃত্ব গঠন করতে পারবো। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল ভিপি পদে লড়বেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে। মার্কেটিং বিভাগের এই শিক্ষার্থীর প্রত্যাশা, অভ্যুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে ডাকসুর ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের সংকট সমাধানে কাজ করা।
শিক্ষার্থীরা আমাদের উপরেই রায় দিবে, কেননা আমরা আমাদের প্যানেলটি সাজানোর চেষ্টা করেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হই নাই, কিন্তু যেসব সচেতন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য লড়াই করতেছে, বিশ্ববিদ্যালয়ে যে কোনো যৌক্তিক আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, সেই সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের প্যানেল করার চেষ্টা করেছি। আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, আমাদের দায়বদ্ধতার জায়গাটা আরও বড় পরিসরে তৈরি হবে এবং আমাদের কাজের পরিধিটাও বাড়বে। দলীয় প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকসুতে লড়ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের অন্যতম একজন সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের আব্দুর রশিদ জিতু। প্রত্যাশা, গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজই তার মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি তারা শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে যদি জাকসুতে নির্বাচিত হন তারা কাজ করবেন। আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলোর অন্তঃকন্দলের ফলে যে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বিরাজ করতো, সেখানে পেশিশক্তি রাজনীতি ছিল, গণরুম কালচার, গেস্ট রুম কালচার এগুলো ছিল। তো আমরা এই কালচার থেকে, পুরনো যে সংস্কৃতি এগুলো থেকে বের হতে চাই। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই শিক্ষার্থী ও প্রার্থীদের মাঝে। দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে নানা প্রতিশ্রুতি এখানকার প্রার্থীদের। ভোটাররা বলছেন সব আশঙ্কাকে পাশ কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চাঙ্গা হবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাজিদ আরাফাত, এখন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের সময়সীমা 5 দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, এখনো পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জানাবেন? সকাল থেকে কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় সেখানে অবস্থান করছি। আপনি জানেন যে গত 3 দিন ধরেই কিন্তু এখানে মনোনয়ন ফরম উত্তোলন করছেন শিক্ষার্থীরা। আজকে চতুর্থ দিন। মূলত 3 দিন ধরে সময় দেওয়া ছিল, 24, 25 এবং 26 আগস্ট, কিন্তু পরবর্তীতে গতকাল শেষ সময়ে এসে আরও 5 দিন সময় কিন্তু বৃদ্ধি করে দিয়েছে নির্বাচন কমিশনার, যার প্রেক্ষাপটে 5 দিন আরও বৃদ্ধি পেয়েছে এই মনোনয়ন ফরম উত্তোলনের সময়। তবে আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে খুব বেশি সংখ্যক এখানে প্রার্থী কিন্তু আসেনি। তবে কিছুক্ষণ আগে একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি সহ সাংস্কৃতিক সম্পাদক পদে একটি ফরম উত্তোলন করেছেন রাকসুর জন্য। এর আগে গত 3 দিনের তথ্য মতে আমরা যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে আবাসিক হল আছে, 17টি আবাসিক হল থেকে 363 জন বিভিন্ন পদে কিন্তু ফরম উত্তোলন করেছে। পাশাপাশি রাকসুর জন্য 3 দিনে 168টি ফরম উত্তোলন করেছে এবং সিনেটের জন্য সেখানে আমরা দেখেছি যে 19টি ফর্ম উত্তোলন করেছে বিভিন্ন পদের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসে এখন পর্যন্ত যে পরিবেশ, সেটি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তবে গতকাল আমরা দেখেছি যে শিক্ষার্থীদের দাবির মুখে নির্বাচন কমিশনার 3টি দাবি কিন্তু মেনে নিয়েছেন। সেটি হচ্ছে একটি ছবিসহ ভোটার তালিকা এবং আবাসিক হলগুলোতে যে নির্বাচন কেন্দ্র ছিল সেটি একাডেমিক ভবনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে এবং পাশাপাশি নির্বাচনের যে মনোনয়ন ফরম উত্তোলনের 3 দিন সময় দেওয়া ছিল সেটি 5 দিন কিন্তু বৃদ্ধি করেছে। তবে এই সময় নির্বাচন সঠিক সময় হবে কিনা সে বিষয়ে একটা সংখ্যা কিন্তু আছে। তবে নির্বাচন কমিশনারের যে মিটিং ভিতরে চলছে, কিছুক্ষণের মধ্যে তারা অফিসিয়ালি ব্রিফিং করবেন এবং সেখানে হয়তোবা নির্বাচনের যে তারিখ 15 সেপ্টেম্বর নির্ধারণ করা আছে সেটি পিছিয়েও যেতে পারে বলে আমরা আভাস পেয়েছি। তবে এখনও সেটি পুরোপুরি বলা যাচ্ছে না। তবে কিছুক্ষণ পরেই তারা যখন আমাদেরকে জানাবেন, তখন আমরা সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। সকাল থেকে শিক্ষার্থীরা এখানে কম আসার কারণ বলে তারা জানাচ্ছেন যে একাডেমিক যে কার্যক্রম শিক্ষার্থীদের, সেটিতে তারা হয়তো অবস্থান করছেন এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য হয়তো সময় নিচ্ছেন, যার জন্যই মূলত এখন পর্যন্ত নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু এখন আজকের দিনে জমে ওঠেনি। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সর্বশেষ তথ্য। রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। নির্বাচন কমিশনের জাতীয় সংসদের সীমানা নিয়ে অভিযোগ নিষ্পত্তি করতে চতুর্থ দিনের শুনানি চলছে। এই মুহূর্তে এসসি সচিবালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসেন। এই বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। বেলায়েত, আজ কয়টি সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি চলছে জানাবেন? আজকে মূলত রংপুর, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ এই কয়টি অঞ্চলের সীমানার পুনর্নির্ধারণ নিয়ে শুনানি চলছে।
এই অঞ্চলগুলোর সীমানার উপরে যে সমস্ত অভিযোগ আপত্তি এসেছে সেই অভিযোগ আপত্তিগুলোর শুনানি করছে নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগে এখানে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে এসে শুনানিতে অংশ নিয়েছেন এবং তিনি পাবনা 1 আসনের অখণ্ডতা বজায় রাখার দাবি করেছেন নির্বাচন কমিশনের কাছে। এভাবেই বিভিন্ন আসনের শুনানি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরছেন সংক্ষুব্ধ ব্যক্তিরা। কারো পক্ষে তিনি নিজেই শুনানিতে অংশগ্রহণ করছেন সংক্ষুব্ধ ব্যক্তি, আবার কারো পক্ষে এখানে আইনজীবীরা এসে শুনানিতে অংশগ্রহণ করছে। গত 3 দিন শুনানি চলছিল, আজকে 4র্থ দিনের মতো শুনানি হচ্ছে। যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল নির্বাচন কমিশন 3 শতাধিক শুনানি আপিল নিষ্পত্তি করেছে। এর আগের দিন 5 শতাধিক করেছে, তার আগের দিন 811টি শুনানি করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে এই 3 দিনে 1000-এরও বেশি শুনানি নির্বাচন কমিশন করেছে। আজকে নিয়ে নির্বাচন কমিশন প্রায় 2000-এর মতো শুনানি সম্পন্ন করবে নির্বাচন কমিশন। এই শুনানিগুলো করার শেষে সবার যেই সংক্ষুব্ধ ব্যক্তিরা যে সমস্ত পক্ষে বিপক্ষে অভিযোগ আপত্তি পরামর্শ দিচ্ছেন, এই অভিযোগ আপত্তি পরামর্শগুলো শোনার পর নির্বাচন কমিশন বসে তাদের মতো করে তারা সিদ্ধান্ত নেবেন। একটু জানিয়ে রাখতে চাই যে জাতীয় সংসদের যেই 300টি আসন রয়েছে, এই 300টি আসনের মধ্যে এবারের সংসদ নির্বাচনে বিগত সংসদ নির্বাচনের যে আসন ছিল সেই আসন থেকে এবারের সংসদ নির্বাচনে 40টি আসনে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সেই 40টি আসন ছাড়াও অন্যান্য আসনেও নির্বাচন কমিশনে আপিল করেছেন সংক্ষুব্ধ ব্যক্তিরা। কেউ কেউ একটি ইউনিয়নকে বলছেন তার আসনের সঙ্গে যুক্ত করতে, কেউ বলছেন একটি উপজেলাকে যুক্ত করতে, কেউ একটি উপজেলাকে বাদ দিতে বলছেন, কেউ ইউনিয়নকে বাদ দিতে বলছেন। নানা ধরনের যুক্তিতর্ক এখানে চলছে। নির্বাচন কমিশন তাদের যুক্তিতর্কগুলো শুনছে, তাদের শুনানিগুলো নির্বাচন কমিশন অংশগ্রহণ করছে। এখানে আমরা দেখছি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 জন নির্বাচন কমিশনার রয়েছেন তারা প্রত্যেকেই শুনছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিব বিষয়টি পরিচালনা করছেন। প্রত্যেকের শুনানিগুলো নির্বাচন কমিশন শোনার পর আজকে বিকালে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সামগ্রিকভাবে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে এখনকার মতো শুনানির সর্বশেষ খবর। অ্যানি, ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। গত 10 মাসে দেশীয় কোম্পানির কোনো ওষুধের দাম না বাড়লেও দাম বেড়েছে বিদেশ থেকে আনা ক্যান্সার, হৃদরোগ, কিডনি সহ বিভিন্ন জটিল রোগের ওষুধের। দেশে ওষুধের যোগানের 98%-এরও বেশি সরবরাহ করে স্থানীয় কোম্পানি। তবে ওষুধ উৎপাদনে সক্ষমতা অর্জন করলেও প্রায় 90% কাঁচামাল আমদানি করতে হয় বিদেশ থেকে। ফলে দেশে ওষুধের দাম কমানো এবং রপ্তানির বাজার ধরা চ্যালেঞ্জিং হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধে বড় নির্ভরতা কমাতে হলে দেশে এপিআই তৈরির বিকল্প নেই। রাজীব শেখের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বাজিদ সাদ। 3 বছর ধরে ডায়াবেটিসের সাথে লড়ছেন ব্যবসায়ী বাবুল খান। খেতে হয় বিদেশি ওষুধ। কয়েক মাসে ওষুধের দাম বাড়ায় হতাশা তার চোখে মুখে। দাম যে বেশি, এটা লেগে তো কিছু করার নাই। কিছু করার আছে, কার কাছে বলবো? যে কার কাছে দোকানদারের বলে দোকানদার কম নিতে পারবো। দেশে ওষুধের যোগানের 98%-এরও বেশি সরবরাহ করে স্থানীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি। বাকি যেটুকু বিদেশ থেকে আনতে হয় সেসব প্রধানত স্কিন, ক্যান্সার, হৃদরোগ, কিডনি সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহার হয়। দোকানিরা বলছেন, গত 6 মাসে দাম বেড়েছে বিদেশি ওষুধের। 8,500 টাকার একটা ইঞ্জেকশন 8,600, 700, প্রতি সপ্তাহে 200-100 টাকা করে ওরা বাড়াইতেছে। গত মাসে আপনার থেকে নিলাম 800 টাকা করে, এখন 900 টাকা কেন হইলো? আজকে সেমলাইতে সকালবেলায় একটা ইনসুলিন আগে 800 টাকা ছিল, এখন 900 টাকা হয়ে গেছে। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের হস্তক্ষেপে গত নভেম্বর থেকে দাম বাড়েনি দেশীয় কোম্পানির কোনো ওষুধের। তারপরও দাম আরও কমানোর অনুরোধ ক্রেতাদের। যদি ওষুধের দাম একটু কমতো তাহলে আমাদের জন্য অনেকটা সেভ হতো। কোনো ওষুধ দাম বাড়তিও নেই, কমও নেই, যেরকম আছে স্বাভাবিক ওইরকমই চলতেছে। ওষুধ উৎপাদনের সক্ষমতা অর্জন করলেও অধিকাংশ কোম্পানি ওষুধের মূল কাঁচামাল ভারত, চীন বা অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে। ওষুধের মূল্য নিয়ন্ত্রণে কাঁচামাল আমদানি নির্ভরতা কমাতে ওষুধ শিল্পকে সহায়তায় ঢাকার অদূরে গজারিয়ায় এপিআই শিল্প পার্ক করেছে সরকার। এখানে নিজস্ব অবকাঠামো গড়ে তুলে কাঁচামাল উৎপাদন শুরু করেছে মাত্র 4টি কোম্পানি। ওষুধ তৈরিতে দরকার হয় 400 ধরনের এপিআই। ফলে দেশের ওষুধ কোম্পানিগুলোকে প্রতি বছর অন্তত 10,000 কোটি টাকার এপিআই আমদানি করতে হয়। দেশে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস তৈরিতে বিনিয়োগের বিকল্প নেই। শুধু তাই নয়, এর মাধ্যমে বছরে $1.3 বিলিয়ন আমদানি খরচও বাঁচানো যাবে।
গ্যাস বিদ্যুতের অল্টারনেটিভ যেগুলো আমরা এখন পারতেছি না, এটাই বাস্তবতা। আমি লোকাল থেকে গ্যাস দিতে পারবো না, দিনকে দিন লোকাল কমে আসবে, তাহলে এটার অল্টারনেটিভ কী, সেইটা একটা ওয়ে আউট করে ওইটাতে চলে যাওয়া। আর হইতেছে ফান্ডিংয়ের ক্ষেত্রে দেখা যে আইদার সফট লোনের কিন্তু অনেকগুলো ফান্ড আছে, ইউটিলাইজ হচ্ছে না। সব কিছু ঠিক রেখে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, সেটা আমাদের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে এবং সরকার যেন এটা ফ্যাসিলিটেট করে দেন। যতটুকু প্রোটেকশন দিলে পরে আমরা আস্তে আস্তে গ্লোবাল লেভেলে কম্পিটিটিভ হতে পারবো, আমরা ওই সামান্য কিছু প্রোটেকশন চেয়ে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে গ্লোবাল লেভেলে নিয়ে যাব। কাঁচামাল উৎপাদন শিল্পের সব কাজ দ্রুত করতে ওষুধ প্রশাসন অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। বাংলাদেশের ঔষধ শিল্পের যারা উদ্যোক্তা আছেন, তারা যেভাবে বিনিয়োগে আগ্রহী হয়েছেন, তাদের এই আগ্রহের জায়গাটায় যদি আমরা প্রয়োজনীয় সাপোর্টগুলো সরকারি সবগুলো দপ্তর থেকে দিতে পারি, তাহলে এই কাঁচামাল উৎপাদন এবং ফিনিশ প্রোডাক্ট উৎপাদন সব ক্ষেত্রেই এরা অত্যন্ত সাফল্যের সাথে মানুষের পাশে দাঁড়াতে পারবে। ওষুধে পরনির্ভরশীলতা কমাতে হলে দেশে এপিআই তৈরির বিকল্প নেই বলে মতামত ওষুধ প্রশাসনের সাবেক এই পরিচালকের। গভর্নমেন্ট শুড গিভ মোর ইনসেন্টিভ, এদেরকে আরও বেশি ট্যাক্স বেনিফিট দেওয়া দরকার, আরও বেশি টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার। এখানে আমাদের ভালো মানের কেমিস্ট প্রয়োজন। দেশে উৎপাদিত ৯৮% ওষুধের মধ্যে ৯০% ওষুধের কাঁচামাল এখনও আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে। এই পরনির্ভরশীলতা কাটাতে না পারলে যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি সহ যে কোনো বৈশ্বিক প্রেক্ষাপটে ওষুধের দাম বাড়তেই থাকবে। সংকট সমাধানে এপিআই পার্ককে কার্যক্ষম করে কাঁচামাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। উজানের পানীয় কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও যশোরের ভবদহের ৩ শতাধিক গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী ২ লাখ মানুষ প্লাবিত হয়েছে, বেশিরভাগ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট আর মাছের ঘের। এ নিয়ে আরও জানাতে ভবদহ এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি নিয়ে জানাবেন, আর একই সঙ্গে এই সংকট নিরসনে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরেও স্থায়ী সমাধান কেন মিলছে না, বিস্তারিত জানাবেন। গত ১ মাস ধরে যশোর অঞ্চলের যে ভবদহ এলাকা রয়েছে, এই এলাকায় কিন্তু জলাবদ্ধতা রয়েছে। এই কারণে কিন্তু বছরের নির্দিষ্ট প্রায় ৩ থেকে ৪ মাস এই জলাবদ্ধতা থাকে। সে কারণে যশোরের ভবদহকে এই অঞ্চলের যে মানুষের দুঃখ বলা হয় ভবদহ অঞ্চল, বিশেষ করে যশোর অঞ্চলে। এই অঞ্চলে কিন্তু প্রায় ২০ বছর ধরে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট সময়ে এই জলাবদ্ধতাটি হয়ে থাকে। এই পলিপড়ে নদী, ফরাট সহ বিভিন্ন কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা। তারা বলছেন এই জলাবদ্ধতার কারণে তাদের বিভিন্নভাবে সমস্যা হচ্ছে। অর্থনৈতিকভাবে যেমন সমস্যা হচ্ছে, শারীরিকভাবেও বিভিন্ন সমস্যা হচ্ছে। বিশেষ করে যে পচা পানি, সেই পানির কারণে ঘা পাসরা এগুলো হচ্ছে। পাশাপাশি যে গাছগুলো রয়েছে, ফসল রয়েছে, সেই ফসল নষ্ট হয়েছে। যে জমি রয়েছে, অনেক ঘের রয়েছে, সেই ঘেরের মাছ ছিল, সেই মাছগুলোও কিন্তু নষ্ট হয়েছে। পাশাপাশি গবাদি পশু রয়েছে, গবাদি পশুর এখানে বিভিন্ন সমস্যা হচ্ছে। তাদের রান্না, খাওয়া, টয়লেট, গোসল সবকিছুরই আসলে সমস্যা হচ্ছে। আর শুধু পানির সমস্যা থেকে রয়েছে। আর শিক্ষার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা দেখেছি যে প্রায় ১.৫ শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রয়েছে এবং সেখানে যে কিছু চালু রয়েছে সেখানে ৫০% শিক্ষার্থী উপস্থিত হচ্ছে। যারা বলছেন যে পানিতে, বাড়িতে পানি, রাস্তায় পানি, স্কুলে পানি, সব জায়গায় পানি, সেক্ষেত্রে তারা পড়াশোনা করতেও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে এই অঞ্চলের যারা শিক্ষার্থী রয়েছে তাদের। পাশাপাশি এই অঞ্চলের যে অর্থনৈতিক বড় সম্পদ রয়েছে, মাছের ঘের রয়েছে, সেগুলো নষ্ট হচ্ছে। ধান উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়, সেগুলো কিন্তু হচ্ছে না। পানিতে এই প্রায় ১ মাস ধরে নষ্ট রয়েছে, সে কারণে তাদের সমস্যা হচ্ছে। তো প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নিলেও কিন্তু সেই সমস্যার স্থায়ী সমাধান হয়নি এখন পর্যন্ত। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ আনি। উজানের পানীয় কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যশোরের ভবদহে। সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ। কবি নজরুলকে উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রেরণা বলছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবিকে নিয়ে আগের চেয়ে বেশি গবেষণা হচ্ছে বলে দাবি করেছেন উপাচার্য। আর নজরুলের অমূল্য সব সাহিত্যকর্ম বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কবির দৌহিত্র খিলখিল কাজী। এ নিয়ে আরও জানাচ্ছেন শারমিন পুতুল। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল দুঃখু মিয়া। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলা সাহিত্যে স্থায়ী আসন গড়েন তিনি। বিদ্রোহী কবি খ্যাত নজরুল ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, গায়ক ও অভিনেতা। স্বাধীনতার পর ১৯৭২ সালের মে মাসে কবিকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। দীর্ঘ রোগভোগের পর ১৯৭৬ সালের আজকের দিনে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। আজ তার ৪৯তম প্রণয় দিবস। কবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকালে তার সমাধিতে ফুল হাতে ভিড় করেন ভক্ত অনুরাগী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতারা। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে এবং তার মূল প্রেরণাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান, কবিতা এবং বিভিন্ন লেখনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অনেক সীমাবদ্ধতা থাকলেও বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবিকে নিয়ে গবেষণা আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেখানেই সুযোগ আছে নজরুলকে স্মরণ করা, নজরুল চর্চার, সেটি কাজে লাগানোর চেষ্টা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আপনারা জানেন যে নজরুল গবেষণার উপরে তুলনামূলকভাবে আমরা গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছি। কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্য অমূল্য সম্পদ। তার সব রচনা অনুবাদ করে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন কবির দৌহিত্র খিলখিল কাজী। অবশ্যই ভাবে কাজী নজরুল ইসলামকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী, অনুবাদ এবং তার যাবতীয় কর্ম, সেগুলো অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি। এছাড়া কবিকে স্মরণ করতে দেশব্যাপী নেওয়া হয়েছে নানা আয়োজন। শারমিন পুতুল, এখন, ঢাকা। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ২৮,০০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩,৫৫৯ জনের বয়স ১৫ বছরের কম। সেই হিসেবে ডেঙ্গু আক্রান্তের প্রায় ২২% শিশু। চিকিৎসকরা বলছেন, শিশুদের ডেঙ্গু চিকিৎসা তুলনামূলকভাবে জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার ১৪.১২%। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। বর্ষা বিদায় নিলেও যখন তখন বৃষ্টিতে রাজধানীর আবহাওয়া বেশ আর্দ্র। যেখানে সেখানে জমে থাকছে বৃষ্টির পানি। ডেঙ্গু আতঙ্কের শহর ঢাকায় এক পরিচিত দৃশ্য। এরই মধ্যে জীবনের নিয়মে চলছে অফিস, স্কুল, প্রাত্যহিক সব কাজ। কিন্তু বনানীর বাসিন্দা আলিফ খন্দকারের সময় যেন আর কাটে না। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের অসুস্থ মেয়ের পাশে বিনিদ্র রজনী কাটছে তার। বৃহস্পতিবার রাত থেকে মেয়ের ভীষণ জ্বর। ধারণা করছেন স্কুল থেকে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা কামড়েছে তার সন্তানকে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজধানীতে 10টিরও বেশি সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোজ অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন, যার মধ্যে 22% শিশু। বাসা থেকে আর কি মশাটা ধরছে। আমাদের 3টা বাচ্চা নিয়ে আসছি আমরা এখানে। একটা আইসিইউতে ছিল, আইসিইউ থেকে বের করে এখন ওয়ার্ডে দিয়েছে। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা থেকে ওরে কামড়াইছে। যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় তো এই সমস্যাটা হয়, তখন আর কি বাড়ি ঘরে পানি উঠা যায়। গত 17 তারিখে থেকে জ্বরের পরে এনাকে পিজিতে নিয়ে গেছিলাম। ডাক্তার দেখানোর পরে রিপোর্টের পরে ডেঙ্গু পজিটিভ, তারপরে আপনার নিয়ে আসছি এখানে। ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ায় সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশুদের মধ্যে ডেঙ্গুর উপসর্গ বড়দের চেয়ে কিছুটা আলাদা। প্রাপ্তবয়স্করা শরীর এবং চোখের ব্যথাসহ হঠাৎ জ্বর অনুভব করলেও শিশুরা প্রথমে বমি বমি ভাব এবং
কাশিতে ভোগে বেশি। প্রথমে দেখবে তার ডেঙ্গু হয়ে গেছে কিনা। তার যদি জ্বর থাকে তাহলে প্রথম 3 দিন অপেক্ষা করা যেতে পারে যে সাধারণ প্যারাসিটামলে চলে যাচ্ছে কিনা। যদি 3 দিন পরে জ্বর বাড়তেই থাকে তখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। চিকুনগুনিয়াও হতে পারে, ডেঙ্গু ছাড়াও জিকাও হতে পারে। তো প্রথম 3 দিন সে বিশ্রাম করবে। আর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ঘরকে রাখতেই হবে। এদিকে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক জানান, রাতে এবং দিনে যে কোনো সময় ঘুমালে শিশুকে অবশ্যই মশারির ভেতর রাখতে হবে। সাদা বা কম উজ্জ্বল কাপড়ের প্রতি মশা আকৃষ্ট হয় কম, তাই শিশুদের উজ্জ্বল কাপড় না পরানোর পরামর্শ তার। শোয়ার সময় মশারি টানে শুই, কিন্তু আমরা এই ব্যাপারে যেটা ভুল করে থাকি, শুধু আমরা রাতের বেলায় মশারি টানাই। কিন্তু ডেঙ্গু মশাটার কিন্তু সাধারণত দিনের বেলায় বেশি কামড়ায়, যেরকম আর্লি ইন দ্য মর্নিং, লেট আফটারনুন অ্যান্ড ইভিনিং, এইসব সময়ে বেশি কামড়ায়। সেই জন্য আমাদের কিন্তু আমরা দিনের বেলায় ঘুমানোর সময় মশারি টানাইতে হবে। আর এছাড়া যেটা করতে হবে, আমাদের ফুল স্লিভ জামা কাপড় পরলে মশার কামড়ানোর সুযোগটা কম থাকবে। আমি ইতিপূর্বে যেগুলো বলেছি, যেরকম চোখ লাল হয়ে যাওয়া, নাক, মুখ, মাড়ি দিয়ে রক্তক্ষরণ হওয়া, অথবা পেট যদি ফুলে যায়, পেটে পানি আসে, অনেক সময় ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা লাল হতে পারে কিংবা কালো হয়ে যেতে পারে। এই সাইনগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু রোগীকে ভর্তি হতে হবে। 2022 সালের গাইডলাইন অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত শিশুকে তরলের ঘাটতি পূরণে দুধ, ফলের রস, পানি, ভাতের মাড়, ওরসালাইন বা বার্লি খাওয়ানো যেতে পারে। সাদা পানির চেয়ে ফলের রস, ওরসালাইন খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এই চিকিৎসক। কনস্ট্রাকশন সাইডে আমাদের একটা নজর রাখতে হবে যেন কোনোভাবে পানি জমে না থাকে। এগুলো যদি আমরা মেনে থাকি তাহলে অবশ্যই আমাদের কন্ট্রোল করা সম্ভব। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ভারতীয় পণ্যে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক। এরই মধ্য দিয়ে দিল্লির পাইকারি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ক্ষতির মুখে পড়বে ভারতের পোশাক, অলংকার, হিমায়িত খাদ্য, চামড়াসহ রপ্তানি নির্ভর শিল্প। তবে চাপ সামলাতে সহজ ঋণদান, বিকল্প বাজার সন্ধান সহ নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে আরও জানাচ্ছেন তানফির জনি। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে সম্প্রতি অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ থেকে যা কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ভারতকে এখন গুনতে হবে মোট 50% অতিরিক্ত শুল্ক। অতিরিক্ত শুল্কে ক্ষতির মুখে পড়তে পারে ভারতের পোশাক, অলংকার, হিমায়িত খাদ্য, চামড়া ও রাসায়নিকের মতো রপ্তানি পণ্যগুলো। সরকারি তথ্য মতে মার্কিন শুল্ক ভারতের 48 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি শিল্পে বিরূপ প্রভাব ফেলবে। বিশেষজ্ঞদের মতে এতে চাকরি হারাবে বহু মানুষ, বাধাগ্রস্ত হবে পণ্য সরবরাহ, ধীর হয়ে যেতে পারে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও, প্রতিযোগিতামূলক বাজার হারাতে পারে ভারতীয় পণ্য। যুক্তরাষ্ট্রে ভারতের সবচেয়ে বড় রপ্তানি শিল্প তৈরি পোশাক। গেল 5 বছর ধরে এই খাতের রপ্তানি বেড়েছে ক্রমবর্ধমান হারে। 2024 সালে মার্কিন পোশাক আমদানির প্রায় 6% ছিল ভারতের দখলে। নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় পড়তে হবে নয়াদিল্লিকে। এছাড়া যুক্তরাষ্ট্রের রত্ন ও অলংকার খাতের প্রায় 3/1 পূরণ করে ভারত, যা অতিরিক্ত 50% শুল্কে এখন ক্ষতির মুখে পড়েছে। দিল্লির পাইকারি বাজারে এরই মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। এছাড়া চিংড়ি সহ হিমায়িত খাদ্য রপ্তানিকারকরাও শুল্কের চাপে ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা করছেন। চামড়া শিল্পে কর্মহীন হয়ে পড়তে পারেন বহু মানুষ। পরিস্থিতি সামলাতে মার্কিন শুল্কের প্রভাব নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রপ্তানিকারকদের সহায়তা এবং বিকল্প বাজার সন্ধান সহ যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস তার। তবে ভারত মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে এখনও আশাবাদী ভারতের সাবেক শীর্ষ কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা। যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বর্তমানে প্রায় 86 বিলিয়ন ডলার। ভারতীয় অর্থনীতিবিদেরা পূর্বাভাস দিয়েছেন শুল্কের প্রভাবে 2026 সালে রপ্তানি কমে দাঁড়াতে পারে 50 বিলিয়ন ডলারে। অতিরিক্ত 50% শুল্ক কার্যকর হয়েছে মোট রপ্তানির 66% উপর। তানভীর জনি, এখন, বিশ্ব। জাতীয় প্রেস ক্লাবের রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মিটিং ছিল সম্ভবত বায়তুল মোকাররমের সামনে, তো সেই মিটিং সম্পর্কে আলোচনা করার জন্য আমরা তার বাসায় গিয়েছিলাম কয়েকদিন। সেই মিটিং এর আগে সেই আলোচনা তিনি আমাদেরকে বললেন
যে এই এরশাদকে সরাতেই হবে, তার জন্য আরো বেশি করে আপনার রাজনৈতিক দলগুলোকে যুক্ত করতে হবে এবং আলাপ করতে হবে। তারপর দিনই যখন শুনলাম যে তিনি যোগ দিয়েছেন, কষ্ট পেয়েছিলাম ডেফিনেটলি, এটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এরপর তিনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কখনো কখনো দেখা হয়েছে, দেখা হলে স্বাভাবিকভাবে বুকে জড়িয়ে ধরেছেন, আমরা নিজের কাজে গেছি। এরপরে পরিবর্তন যখন হলো, অর্থাৎ হাসিনা যখন আসলেন ১/১১ পরে, হাসিনা আসার পরে আমাকে আমাদের ম্যাডাম বললেন যে তুমি কাজী জাফরের সঙ্গে একটু কথা বলো। তখনও জাফর ভাই জাতীয় পার্টিতে আছেন এবং সম্ভবত তিনি তখন এমপি পার্লামেন্ট ছিলেন, কি ছিলেন, এবং আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ওনার কাছে গেলাম যে ম্যাডামের। শেষ করবো এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর। গণঅভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শেষ, সাক্ষ্য গ্রহণ কাল, ট্রাইব্যুনালে ৬ আসামি। সারা দেশের প্রকৌশলীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি, শাহবাগ অবরোধে যান চলাচল বন্ধ, ডিপ্লোমাদের নবম গ্রেড না দেয়া সহ ৩ দাবি। ডাকসুতে প্রচারের দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস, জাকসুতে বাদ পড়াদের আপিল শুনানি দুপুরে, রাকসু নির্বাচন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর। এবং উজানের ঢল আর বৃষ্টিতে যশোরের ভবদহের ৩ শতাধিক গ্রামে ফের জলাবদ্ধতা, পানিবন্দী ২ লাখ মানুষের চরম দুর্ভোগ। শেষ করছে এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।